ক্লাস 7 আর 9-এ তোমাদের ভূমিরূপের চ্যাপ্টারের মধ্যে আরেক আমি ভঙ্গিল পর্বত আর হচ্ছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কিভাবে সৃষ্টি হয় বলেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের পর্বতের আরেকটা যেটা লাস্ট ভাগ রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো কি ক্ষয়জাত পর্বত। ভঙ্গিল পর্বতের আমি ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নিও। স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত সবগুলোরই হয়ে গেছে। লাস্ট আছে যে ক্ষয়জাত পর্বত। দেখো, ক্ষয়জাত পর্বত হচ্ছে এটা সবার লাস্টে কেন, কারণ হচ্ছে এই ধরো ভঙ্গিল পর্বত বলো, স্তূপ পর্বত বা আগ্নেয় পর্বত, এই যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে, সৃষ্টির পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা তো সেগুলো ক্ষয়ও হয়েছে, তাই না? তার মানে এই জন্য সবার শেষে আমরা হচ্ছে ক্ষয়জাত পর্বতটা আমাদের পড়তে হয়। কারণ দেখো, ভূমিরূপের আমরা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট যে দুটো ধরন, একটা হচ্ছে আরোহণ, একটা হলো কি অবরোহণ। আরোহণ মানে কি, যে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, আর অবরোহণ মানে কি ভূমির উচ্চতা কম পায়। তাহলে দেখো, এই যে ক্ষয়জাত পর্বত, তাহলে কোন প্রক্রিয়ার উদাহরণ? এটা কিন্তু অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ, কারণ অবরোহণ মানে কি ভূমির উচ্চতা হ্রাস পায়। তাহলে ক্ষয়জাত পর্বত শব্দটা শুনেই আমরা কি বুঝতে পারছি, তার মানে পর্বতটা আগে একরকম ছিল, পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু যে তার উচ্চতা কমে গেছে। দেখো, এটা হলো প্রারম্ভিক পর্বত। প্রারম্ভিক পর্বত মানে আগে পর্বতটা কিন্তু এই যে এতটা উঁচু ছিল, পরবর্তীকালে সেটা ক্ষয় পেয়ে পেয়ে কিন্তু এই এই যে এই লেভেলে এসে পৌঁছেছে। তার মানে এই যে ক্ষয়টা আছে সেটা কিসের দ্বারা হয়েছে? এই যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, মানে হচ্ছে যে নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা কিন্তু ক্ষয়কার্য হয়েছে। আর একটা পর্বত যেহেতু কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত হয়, তাহলে নরম শিলাগুলো কিন্তু আগে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের যদি সংজ্ঞা হিসাবে বলি, তাহলে কি বলবো এটা তোমরা লিখে নিতে পারো, যে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি অনবরত ভূপৃষ্ঠকে ক্ষয় করে চলেছে। ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার পর্বত, মালভূমি প্রভৃতি দীর্ঘকাল ধরে এই সকল প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্রমাগত ক্ষয় হয়ে নিচু পর্বতের আকারে অবস্থান করলে তাকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত হচ্ছে বলা হয়ে থাকে। যেটা বললাম সেটা তোমরা লিখে নিতে পারো। মানে কি, যে আমরা যে আগে যে পর্বতগুলো আমরা পড়েছি, যে ভঙ্গিল পর্বত বলো, আগ্নেয় পর্বত বলো, বা স্তূপ পর্বত বলো, বা আরও যে মালভূমি রয়েছে, সেগুলো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে উচ্চতা হ্রাসের ফলে যে অবস্থায় এসে পৌঁছায় তাকে বলি আমরা ক্ষয়জাত পর্বত। আর এই ক্ষয়জাত পর্বত কিসের দ্বারা ক্ষয় হয়? বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু, হিমবাহ দ্বারা। এবার দেখো, যে যখন আমরা ক্ষয়জাত পর্বতের হচ্ছে আমরা পড়ব যে কিভাবে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি, তার দুটোভাবে আমরা পড়ব। একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, যেটা ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত, আর একটা উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত। প্রথমে বলে রাখি যে প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে সৃষ্টি কি করে হয়। দেখো, প্রাচীন ভঙ্গিল পর্বত মানে কি, আমরা জানি ভঙ্গিল পর্বতের দুটো ভাগ, একটা হলো নবীন ভঙ্গিল পর্বত, একটা হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত কোনগুলো? যেগুলো হচ্ছে টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছে, সেগুলোকে বলা হয় কি, যে নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। এবার নবীন ভঙ্গিল পর্বত যেহেতু মানে নতুন, নবীন মানে কি নতুন, তাহলে সেইগুলোর হচ্ছে ক্ষয়ের পরিমাণটা হচ্ছে একটু কম হচ্ছে। কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত যেগুলো হচ্ছে তোমার প্যালিওজোইক যুগে সৃষ্টি হয়েছে, সেগুলোকে বলা হয় হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। এইবার হচ্ছে আর যেগুলো টারশিয়ারি এই যুগে সৃষ্টি, সেগুলো হচ্ছে কি নবীন ভঙ্গিল পর্বত। তাহলে প্যালিওজোইক যুগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সেগুলোই হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। এই প্যালিওজোইক যুগে সৃষ্ট এই প্রাচীন ভঙ্গিল পর্বতগুলোই কিন্তু দীর্ঘকাল ধরে প্রাকৃতিক শক্তি, যেগুলো নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েছে। কখনো হচ্ছে অগ্নিভবন প্রক্রিয়ায় বা আবহ বিকাশ, যাই হোক, যেই প্রক্রিয়াগুলো রয়েছে বা সেগুলো দ্বারা দীর্ঘকাল ধরে ক্ষয় হতে হতে কিন্তু এই প্রাচীন ভঙ্গিল পর্বতের উচ্চতা কিন্তু হ্রাস পেয়েছে। তখন সেই হ্রাস পেয়ে যে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে, তখন সেটাকে আমরা কি বলি, যে হচ্ছে ক্ষয়জাত পর্বত। যেমন হচ্ছে ধরো ভারতের আরাবল্লী, তারপর হচ্ছে ইউরাল পর্বত, অ্যাপেলিশিয়ান পর্বত হচ্ছে প্রাচীন ভঙ্গিল মানে এক ধরনের ক্ষয়জাত পর্বত, যেগুলো কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু বর্তমান অবস্থায় উপনীত হয়েছে।
পরীক্ষায় হচ্ছে এটা যখন ভঙ্গিল পর্বত আমি তোমাদের পড়েছি তখন নবীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বতের ভাগগুলো কোন পর্বতকে প্রাচীন কোন পর্বতকে নবীন বলে সেটা বলে দিয়েছি, কিন্তু এখানে যেহেতু নবীন ভঙ্গিল পর্বতটা আমাদের অতটা লাগছে না, এখানে শুধু আমাদের প্রাচীন ভঙ্গিল পর্বতের ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত আর উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত। তাহলে প্রাচীন ভঙ্গিল পর্বতের মানে প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত হচ্ছে কি বলতে পারি, যে প্রায় আজ থেকে 20 থেকে 22 কোটি বছর আগে প্যালিওজয়িক যুগে সৃষ্ট যে ভঙ্গিল পর্বতগুলো সেইগুলো প্রাকৃতিক শক্তি দ্বারা দীর্ঘ কাল ধরে ক্ষয় হয়ে চলেছে, কিন্তু ক্ষয় তো এখনও হচ্ছে, তাই না? এর এই ক্ষয় পাওয়ার ফলে যে বর্তমানে যে ভঙ্গিল পর্বতের উচ্চতা আয়তন হ্রাস পেয়ে এটা কিন্তু ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করছে। এইভাবেই প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে উচ্চ মালভূমিটাও কিন্তু সে একইভাবে, সে মালভূমি হোক বা পর্বত হোক সব তো প্রাকৃতিক শক্তি দ্বারাই ক্ষয় হয়, তাই না? ঠিক তেমনি কোনো উচ্চ ধরো মালভূমি যেগুলো পর্বতের থেকে উচ্চতা কম, এরকম উচ্চ যে মালভূমিগুলো সেগুলোও কিন্তু দীর্ঘদিন ধরে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়েছে। এবার দেখো প্রত্যেকটা পর্বত বলো বা মালভূমি, আমি আগেই বলেছি কঠিন ও নরম শিলা দ্বারা যেহেতু গঠিত হয়, তাহলে কোনো অঞ্চল যদি কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত হয় তাহলে সেইখানে আগে নরম শিলাগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে। তার নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কি হবে, ধরো কোনো জায়গায় যদি কঠিন বা কোমল শিলা যদি অবস্থান করে তাহলে কোমল শিলাগুলো আগে ক্ষয়প্রাপ্ত হবে, সেক্ষেত্রে কখনো কখনো বিচ্ছিন্নভাবে পর্বতগুলো অবস্থান করতে পারে। হ্যাঁ, ধরো হচ্ছে এইখানে হচ্ছে নরম শিলা বা হচ্ছে তারপর ধরো এটা ধরো কঠিন শিলা বা এটা ধরো নরম শিলা, হ্যাঁ আবার ধরো এটা নরম শিলা বা এটা কঠিন শিলা, হ্যাঁ তাহলে ধরো এটা হচ্ছে কোমল বা নরম শিলা, ধরো এটা কঠিন শিলা আবার এটা কঠিন শিলা, আবার এটা কোমল আবার এটা কঠিন, আবার ধরো এটা কোমল শিলা। তাহলে দেখো এই যে যখন ক্ষয়প্রাপ্ত, তাহলে দেখো এই জায়গাটা যদি পুরো ক্ষয়ে যায় তাহলে কেমন দেখেছো বিচ্ছিন্নভাবে অবস্থান করতে, মানে এখানে জিনিসটা থাকলো না, তাই না? এখানে জিনিসটা যেই থাকলো না তখন কি হলো যে এই যে দেখো কঠিনগুলো এখানে অবস্থান করছে বিচ্ছিন্নভাবে, ধরো এখানে যদি আবার কোমল শিলা অবস্থান করে আবার এই জায়গাটা থাক না, তাহলে বিচ্ছিন্নভাবে আবার এখানে ধরো কঠিন থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো বিচ্ছিন্নভাবে অবস্থান করে, তাহলে উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে হ্যাঁ যে বিচ্ছিন্নভাবে পর্বতগুলো অবস্থান করে তাকে হচ্ছে আমরা উচ্চ মালভূমি থেকে সৃষ্ট ক্ষয়জাত পর্বত বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে কি হয়, ধরো কোমল শিলা কঠিন শিলা অবস্থানের ফলে কোমল শিলাগুলো ক্ষয় পাওয়ার ফলে এই যে ধরো অনেক সময় ব্যালেন্স রাখতে পারে না, ধরো এইখানেও কোমল শিলা অবস্থান করছে। এবার দেখো তাহলে এইখানে একটা ধরো কঠিন শিলা এদিকে ধরো কোমল শিলা, তাহলে এইটুকু প্রান্ত তখন কি আর ব্যালেন্স রাখতে পারবে? কারণ এই জায়গাটা তো কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তখন অনেক সময় কিন্তু ভারসাম্য কঠিন শিলা কোমল শিলার মধ্যে কোমল শিলা ক্ষয় হয়ে কঠিন শিলাগুলো ভারসাম্য রাখতে না পেরেও কিন্তু অনেক সময় এই জায়গাটা কিন্তু ধসে পড়ে। তখন দেখো এটাও কিন্তু এরকম এই বিচ্ছিন্নভাবে এবড়ো খেবড়োভাবে কিন্তু অবস্থান করে থাকে। তখন কিন্তু পর্বতের থেকেও কিন্তু এইভাবে ক্ষয় হতে পারে, আবার উচ্চ মালভূমির থেকেও কিন্তু ক্ষয় হতে পারে। কিন্তু ক্ষয়জাত পর্বত আসলে হচ্ছে সৃষ্টি হয় কিন্তু শুধু প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে সৃষ্টি হয় আর উচ্চ মালভূমির থেকেও সৃষ্টি হয়। তাহলে তোমরা যখন লিখবে তাহলে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি, তখন কিন্তু প্রথমে ক্ষয়জাত পর্বতের সংজ্ঞা আমি যেটা বললাম সেটা লিখে নেবে, তারপরে উৎপত্তি যখন লিখবে তখন কিন্তু দুটো এরকম পয়েন্ট করে লিখবে, প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত, উচ্চ মালভূমি থেকে ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত। প্রাচীন মালভূমিটা কিভাবে লিখবে আমি বলে দিয়েছি, আর হচ্ছে যেটা আমি বলছি উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত সেটা আমি বলছি লিখে নিতে পারো যে উচ্চ মালভূমি নরম পারলিক শিলাস্তর দ্বারা গঠিত হয়। এর ফলে যে প্রাকৃতিক শক্তির ক্ষয় প্রক্রিয়া এর উপর যখন কার্যকরী হয় তখন প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে ক্ষয়প্রাপ্ত কঠিন শিলায় গঠিত উচ্চ মালভূমি কিছুদিন পর অনুচ্চ পর্বত রূপে কিন্তু অবস্থান করে থাকে। এইভাবেই উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে কিন্তু কঠিন ক্ষয়জাত পর্বত হচ্ছে সৃষ্টি হয়ে থাকে। তাহলে এখানে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ যদি আমরা বলি কি বলবো, যে আরাবল্লী, এটা কিন্তু পরীক্ষায় দেয়, ভারতের একটি হচ্ছে ক্ষয়জাত পর্বতের নাম আরাবল্লী। আবার কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হিসাবেও আমাদের দেয় যে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো আরাবল্লী ইউরাল পর্বত। আর উচ্চ মালভূমি থেকে ক্ষয় পেয়ে সৃষ্টের মধ্যেও কিন্তু রয়েছে ভারতের রয়েছে হচ্ছে মহাদেব ও মহাকাল পর্বত, ঠিক আছে?
এই যে ভারতের ক্ষেত্রে কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট, ভারতেরগুলো তোমাদের একটা করে পড়তে হবে, আর বাইরেও কী আছে সেটাও পড়তে হবে। আর এখানে কিন্তু ইউরাল আছে, অ্যাপেলেশিয়ান আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে অ্যাপেলেশিয়ান, আর ইউরোপ আর এশিয়ার মাঝে অবস্থিত ইউরাল পর্বত, এগুলো কিন্তু হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের থেকে ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে ক্ষয়জাত পর্বতটা বুঝতে পেরেছো। যখন লিখবে যেভাবে বললাম, উৎপত্তি দিলে প্রথমে সংজ্ঞা দেবে, আর হচ্ছে যে উৎপত্তিটা কিন্তু ঠিক এইভাবে দুটো পয়েন্ট করে লিখবে। আর আমি পয়েন্টটাও কী লিখবে বলে দিয়েছি, তোমরা সেখান থেকে লিখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা ভালো করে দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো।